গুড ইভিনিং। আজকে ডাব্লিউবি ক্র্যাক এক্স এর আমাদের ফার্স্ট ক্লাস অপশনাল অ্যানথ্রোপোলজি। শুনতে পাচ্ছ তো আমার কথা? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, অপশনাল অ্যানথ্রোপোলজি জন্য আমরা সবাই একসাথে এসেছি। কেন আমরা অ্যানথ্রোপোলজির জন্য সবাই একসাথে এসেছি? বেসিক্যালি আমরা ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস অ্যাপিয়ার হওয়ার জন্যই আমাদের এই সাবজেক্টটা আমাদের প্রয়োজন। আমরা প্রত্যেকেই জানি গ্র্যাজুয়েশন করতে আমরা এখানে আসিনি। আচ্ছা, দেখো, আমরা আমাদের যে ডাব্লিউবিসিএস ফরম্যাট এবং রিসেন্টলি ফর্ম ফিল আপ চলছে, তোমরা নিশ্চয়ই জানো, অনেকেই হয়তো করেছো বা করবে, ডেট এক্সটেন্ড যেহেতু করেছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের একটা বেসিক সিনারিও তোমাদেরকে আমি দিয়ে দিই। স্যাররা দিয়েছেন, তার সাথে সাথে আমি একটা বেসিক সিনারিও তোমাদেরকে দিয়ে দিই, যে ফরম্যাটে আমরা আমরা পড়াশোনা করবো। বেসিক্যালি আমার ক্লাস হবে, বেসিক্যালি ডাব্লিউবিসিএস ফোকাস করেই আমরা এগোচ্ছি, এবং এটা আমরা জানি প্রত্যেকের ডেসক্রিপটিভ। এবং ডাব্লিউবিসিএস এর তিনটে ফেজ রয়েছে: প্রিলিমিনারি, মেন্স, এক্সাম, পার্সোনালিটি টেস্ট। অনেকেই আমরা এখানে এই সমস্ত বিষয় সম্পর্কে অবগত, যারা অবগত না তাদের জন্য, বা আমি একটা ফর্মালিটিজ এর জন্য আমি এটা আলোচনা করছি, যেটুকু করতে হয়। এবার এখানে বেসিক্যালি আমি কিন্তু গ্রুপ এ আর বি এর জন্য পড়াশোনা করব বা স্টাডি করব। কেন? আমাকে আলাদাভাবে একটা সাবজেক্ট এক্সট্রা, সেই সাবজেক্টের প্রেশার বা বোঝা আমাকে কিন্তু ঘাড়ে নিতে হবে, ঠিক আছে? সেই সাবজেক্টটা তোমাদের নিজস্ব যে গ্র্যাজুয়েশনের সাবজেক্ট, সেই সাবজেক্ট হতে পারে, বা আদার্স সাবজেক্ট তোমরা চুজ করতে পারো। তো সেক্ষেত্রে তোমরা কেন হঠাৎ করে অ্যানথ্রোপোলজির দিকে ঝুঁকলে? ঝোঁকার কারণটা কি? কারণটা স্বভাবতই আমরা যেগুলো দেখি সচরাচর, সেগুলো আমাদেরকে, মানে ফটোগ্রাফিক যে স্টেজগুলো বা টেকনোলজি গুলো কি করছে, আমাদেরকে প্রভাবিত করছে। তো সেই রকম যদি প্রাণোদনায় বা উচ্ছ্বাসে আমরা যদি অপশনাল চুজ করি, সেটা কিন্তু একটা ফ্রুটফুল রেজাল্ট হয় না। অপশনাল চুজের জন্য কতগুলো কিন্তু আমাদের কি দরকার, অর্থাৎ স্ট্র্যাটেজি দরকার, যে আমি একটা ডেসক্রিপটিভ বা স্টাডি করব, এমন একটা সাবজেক্টকে চুজ করব, যে সাবজেক্টটা কি করবে, আমাকে কিন্তু ম্যাক্সিমাম, অর্থাৎ মিনিমাম বলবো না, মোটামুটি মডারেট যদি আমি তাকে এফোর্ট দিই, তাহলে আমার কিন্তু ম্যাক্সিমাম রেজাল্ট দিতে পারে। এবং যত আমাদের সাবজেক্ট রয়েছে, মোরলেস এই সাবজেক্টটা আমাদের কিন্তু সেই রকম। কেন? কারণ এই সাবজেক্টের মধ্যে দিয়ে আমরা কিন্তু অনেক কিছু, জাস্ট 1 মিনিট, হ্যাঁ।
আচ্ছা, যেটা আমরা আলোচনা করছিলাম, অর্থাৎ আমাদের এই যে পার্সপেক্টিভ রয়েছে, এটা স্পেসিফিক একটা পার্সপেক্টিভ রয়েছে, যে পার্সপেক্টিভে আমাদের এই অপশনাল সাবজেক্টকে পড়াশোনা করে। ঠিক আছে, আমরা মোটামুটি সবাই সবার একটা সাবজেক্ট রয়েছে, যে সাবজেক্ট গুলো আমরা কিন্তু নিজেরা অপশনাল হিসেবে চুজ করতে পারি। কিন্তু অপশনাল অ্যানথ্রোপোলজিকে, যেটা আমি বলতে যাচ্ছিলাম, যে অ্যানথ্রোপোলজি কেন আমরা চুজ করছি, মানে এই সাবজেক্টের মধ্যে এমন কতগুলো বিষয় রয়েছে যেগুলো কি করছে, আমাকে বুঝতে সুবিধা দিচ্ছে, অর্থাৎ বোঝার ক্ষেত্রে অতটা কঠিন না। এমন কিছুগুলো পোর্শন রয়েছে যেগুলো আমাকে কিন্তু স্কোর করাবে। আমি বলবো না যে সবকিছুই আমাকে অ্যাভারেজ নাম্বার দেবে বা সবকিছুই স্কোর করাবে। আমরা একটা প্রশ্ন তোমাদেরকে যদি করি, তোমরা নিশ্চয়ই মেসেজে উত্তর দিতে পারো। ঠিক আছে, সেটা হচ্ছে, হাউ মেনি নাম্বারস অফ বোনস ইউ হ্যাভ। বলো, হাউ মেনি নাম্বারস অফ বোনস ইউ হ্যাভ? 206. 206। উজ্জ্বল বললো 206। এবার অনেকেই বলছে 206। ঠিক কথা, 206। তাহলে এই 206 যে রয়েছে বোনস, নাম্বার অফ বোনস রয়েছে, অ্যাকর্ডিং টু আওয়ার অ্যানসেস্টার অর আমাদের অ্যাট প্রেজেন্ট স্টেজ, এই 206 বোনসের নাম্বার কি ইনক্রিজ করেছে না ডিক্রিজ করেছে, এরকম কোনো ডেটা আমাদের কাছে আছে কি? যে আজ থেকে 1 লক্ষ বা 10 লক্ষ বছর আগে যে মানুষ পৃথিবীতে ছিল, তার 206-এর জায়গায় 200টা বোনস ছিল, এখন 206টা হাড় রয়েছে, এরকম কিন্তু কোনো ডেটা আমাদের কাছে নেই। বা ভবিষ্যতে আমরা কোনো প্রেডিক্টও করতে পারি না যে 206টার জায়গায় 210টা বোনস হয়ে যাবে আমাদের। অর্থাৎ যে জায়গাটা পুরোপুরি ভাবে ফিক্সড, যে জায়গাটার অর্থাৎ একটা অথেন্টিকেশন রয়েছে, একটা লিমিটেশন রয়েছে। যেমন আমরা এখানে তোমাদেরকে একটা প্রশ্ন করি যে আমাদের যে প্রিহিস্ট্রি, যারা জানো তারা বলবে, সেই প্রিহিস্ট্রি আর প্রোটো হিস্ট্রি মধ্যে পার্থক্যটা কোথায়? যদি জানা থাকে অবশ্যই বলবে, বা give a number of example which identify the prehistory or which identify the proto-history. আমরা যদি একটা এক্সাম্পল সেট করি, তাহলে প্রিহিস্ট্রির এক্সাম্পল কি সেট করব, প্রোটো হিস্ট্রির এক্সাম্পল কি সেট করব? জানা আছে? আচ্ছা, দেখো, যদি আমরা প্রিহিস্ট্রির এক্সাম্পল সেট করি, তাহলে আমরা এই যে বিষয়গুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা কিন্তু এক্সাম্পল হিসেবে সেট করতে পারবো। হাইট, এখানে কি বলছে যে হাইট অফ ম্যান ইজ ইনক্রিজিং। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখা গেল এগুলো আমরা কিন্তু প্রিহিস্টোরিক্যাল এভিডেন্সের এক্সাম্পল সেট করতে পারি। এক্সাম্পল কি চেঞ্জড হবে? চেঞ্জ হবে না। কিন্তু প্রোটো হিস্ট্রির যে এভিডেন্স, সেই এভিডেন্স গুলো কি এইগুলো, এগুলো কি চেঞ্জ হবে? কিন্তু চেঞ্জ হবে না। অর্থাৎ এখানে সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট যে আমরা এই যে ছবি চিত্রগুলো দেখছি, এগুলো কি পরিবর্তন হবে? পরিবর্তন কিন্তু হবে না। তাহলে এগুলো হয়তো আরো ডিসকভার হবে, আরো এক্সপ্লোর হবে, যেগুলো খনন কার্য করে পাওয়া গেছিল বা ভবিষ্যতে পাওয়া যাবে, সেগুলো কিন্তু নতুন নতুন ভাবে এক্সপ্লোর হবে। তা বলে অর্থাৎ আমাদের এই বিষয় সম্পর্কে কোনো এলিমিনেশন হবে না, বা কোনো তোমার কোনো ডেটা এই পুরোপুরি ভাবে আমরা কি করব, আমাদের নষ্ট হয়ে যাবে। তাহলে এই বিষয়গুলি কিন্তু অর্থাৎ আমাদের সীমাবদ্ধতা রয়েছে বা লিমিটেশন রয়েছে, যার ফলস্বরূপ সাবজেক্টটার কিছু কিছু জায়গা আমাকে কিন্তু ভালো স্কোর এনে দেবে, আবার এমন কিছু জায়গা রয়েছে যে জায়গা কিন্তু সবসময় যে ভালো স্কোর আনবে এমন কিন্তু না। অর্থাৎ যেমন আমরা
কালচারাল ফেজ যদি দেখি, ঠিক আছে, সেই কালচারাল ফেজ কিন্তু কি করছে, অর্থাৎ আমাদের যে ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাক্টিভিটিস, তুমি বেঁচে আছো, সেই বেঁচে থাকার জন্য কি কাজ করছো, খাদ্য খাচ্ছ, খাদ্যটা কি থেকে আসছে, বিভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আসছে। কেউ এগ্রিকালচার করছে, কেউ পশুপালন করছে, কেউ সার্ভিস করছে। তাহলে এই যে পুরো বিষয়ের তার যে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল কি রয়েছে, যেমন ইকোনমিক যে অ্যাক্টিভিটি রয়েছে, যেগুলোর মধ্যে দিয়ে তারা তাদের দৈনন্দিনের চাহিদা পূরণ করছে। তা সবাইকে তো এক করা যায় না, এবং সেটা সময়ের সাথে সাথে সদা পরিবর্তনশীল হতেও পারে, এরকম না যে সবসময় যে পরিবর্তনশীল হবে না। আজ থেকে 2010-এর বা তার আগে আমরা কজন অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেছি? অর্থাৎ এখন তোমার হাতে যদি নোকিয়া 1110 ধরানো হয়, তুমি নিশ্চয়ই সেটা কিন্তু ব্যবহার করবে না। তাহলে এই যে পরিবর্তন, সেই পরিবর্তনশীলতা সময়ের সাথে সাথে কিন্তু কি হচ্ছে, আমাদেরকে পরিবর্তন করে দিচ্ছে। তাহলে এই কার্যক্রম যেটা রয়েছে সেটা আমাদের সংস্কৃতি হিসেবে আমরা উল্লেখ করতে পারি। তো সংস্কৃতি কি ইজ এ ডাইনামিক প্রসেস, তো সেটাও কিন্তু আমাদের পড়াশোনা করতে হবে কিসে, এই সাবজেক্টটার মধ্যে দিয়ে। তাহলে দেখো আমি এখানে যে ফরম্যাটটা দিচ্ছিলাম যে অ্যানথ্রোপোলজির সিলেবাস, সেই সিলেবাসটাই কিন্তু তোমাদেরকে এক্ষুনি আমি আলোচনা করে দিলাম যে আমরা নৃবিজ্ঞান পড়তে গিয়ে কি কি পড়ব। ফার্স্ট কনসেপ্ট অফ অ্যানাটমি তুলে নিয়ে আসলাম, যেখানে কমপ্লিট বায়োলজিক্যাল সেক্টর আমাকে কিন্তু স্টাডি করতে হবে। আমাদের সোশ্যাল কালচারাল যে স্টাডি, সেই স্টাডি করতে হবে, এবং তার সাথে সাথে আমাদের যে আর্কিওলজিক্যাল যে সেক্টর, সেটাও কিন্তু স্টাডি করতে হবে। এটা প্রত্যেকেই আমরা জানি যে বেসিক্যালি আমাদের পেপার 1-এ এই তিনটে কনসেপ্টই রয়েছে, যেটা ম্যাক্সিমাম। আর একটা কনসেপ্ট আমরা রয়েছে সেটা আমরা আলোচনা করে পরে। তো এখানে 200 নম্বরে আমাকে 3 ঘন্টার পরীক্ষা দিতে হবে, সেটা একই দিনে। একই রকম ভাবে পেপার 2ও কিন্তু 200 নম্বরের পরীক্ষা দিতে হবে, সেটা একই দিনে। নেক্সট ফেজ যেটা আমাদের সব থেকে অ্যাসপিরেন্টদেরকে কি করায়, প্রবলেম ক্রিয়েট করে। কারণ আমরা অনেকেই দেখা যাচ্ছে নানাবিধ ইউটিউব দেখে, নানান ধরনের তোমার হচ্ছে যেটাকে বলে কি বলে যেন ওটাকে, সাক্ষাৎকার, ইন্টারভিউ দেখে আমরা কিন্তু অপশনাল চুজ করতে শুরু করে। তারপরে আমি ভাবি যে অপশনালটা আমি কি ল্যাঙ্গুয়েজ সেট করব, এটা নিয়ে চলতে থাকি। তো এই দিক থেকে তুমি যদি দেখো যে আমাদের যে সাকসেস রেট, সেই সাকসেস রেটের দিক থেকে তুমি দেখো যে বোথ ল্যাঙ্গুয়েজ আর ইকুয়ালি প্রেফারেবল। আমার পার্সপেক্টিভ থেকে তুমি দেখো, কেউ এত বড় দিগ্গজের মতো কথা বলে দিতে পারে না যে ইংলিশ নিলেই অপশনাল অ্যানথ্রোপোলজি ভালো স্কোর করা যায়, বাংলা নিলে করা যায় না। আমার কাছে যারা পড়াশোনা করে বিগত দিনে এবং রিসেন্ট এবছরও পার্সোনালিটি টেস্ট দিয়ে এসছে, তারা অনেকেই কিন্তু বাংলায় তারা লিখেছে, কিন্তু কিছু গাইডলাইন মেনটেন করতে হবে। কেন এই কথাগুলো আমি বলছি, তোমার প্রিপারেশনের আগে তোমার মাইন্ড সেটটা দরকার। তুমি অপশনাল সাবজেক্টটা চুজ করছো একটা সিভিল সার্ভিস অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের টপ মোস্ট এক্সামের জন্য, যেটা শুধুমাত্র যে তোমার ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে সাহায্য করবে এমন কিন্তু না। এটা কিন্তু তোমার সাহায্য করবে কিসে, ইউপিএসসির ক্ষেত্রেও সাহায্য করবে। যা সিলেবাস রয়েছে মোর অর লেস 90% সিলেবাস ইউপিএসসির সাথে ম্যাচড। 90 কেন 95% আমি বলে দিতে পারি ইউপিএসসি সিলেবাসের সাথে ম্যাচড। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু স্ট্র্যাটেজি এবং মাইন্ডসেট ফার্স্ট সময় থেকে, প্রথম দিন থেকে কিন্তু আমাকে রাখতে হবে যে আমি অপশনাল সাবজেক্ট চুজ করছি, অ্যানথ্রোপোলজিকে কেন চুজ করছি, এবং আমি ল্যাঙ্গুয়েজ
কোন বিষয়টাতে আমি এগোবো। ফার্স্ট অফ অল, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমাদের কিন্তু কতগুলো গাইডলাইন মেনটেন করতে হবে, যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির গাইডলাইন, সেটাই পিএসসির যারা এক্সামিনাররা খাতা দেখে, যারা প্রফেসররা খাতা দেখে, তারা কিন্তু মেনটেন করে। এইরকম না যে পিএসসি বিশেষ করে কিছু গাইডলাইন দিয়ে দিয়েছে। কিন্তু অবশ্যই তোমরা যখন, বা যারা কেউ মেন্স দিয়ে থাকলে, অপশনাল পেপার দিয়ে থাকলে, তোমরা দেখবে তোমাদের কিন্তু প্রথমেই লেখা থাকে। অর্থাৎ দেখো, আমি সেই সেট আপটা তোমাদের দেখিয়েও দিচ্ছি, দেখাবো না তা না, তোমাদের কিন্তু সেটা দেওয়া থাকে। কোশ্চেন পেপার, ডাব্লিউবি 22-22-এর কোশ্চেন পেপার দেখো, এখানে কিন্তু সেক্টরটা কেটে গেছে, যাও ছেড়ে দাও। এই যে দেখো, যেখানে আমাদেরকে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়াই থাকে, অ্যান্সার মে বি গিভেন আইদার ইন ইংলিশ অর ইন বেঙ্গলি, বাট অল অ্যান্সার মাস্ট বি ইন ওয়ান অ্যান্ড সেম ল্যাঙ্গুয়েজ। ইনস্ট্রাকশন কিন্তু প্রথমেই আমাদের বিষয়টা দেওয়া থাকে, ঠিক আছে? তো সেক্ষেত্রে পরিষ্কারভাবে যেটা আমরা এখানে উল্লেখ করছি, যে বিষয়টা তোমাদেরকে আমি এখানে বোঝানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে যেখানে আমাকে প্রথম সময় থেকে ল্যাঙ্গুয়েজ কিন্তু চুজ করে যেতে হবে, যে আমি কোন ল্যাঙ্গুয়েজে যাব। প্রথমত, যারা বাংলা করনি, অর্থাৎ বাংলা যাদের নেই, হিন্দি আর ইংলিশ রয়েছে, তাদের কিন্তু অপশন নেই, ইংলিশ নিতে হবে। যারা বায়োসায়েন্সের ক্যান্ডিডেট বা অ্যাসপিরেন্ট, তাদেরকে আমি বলবো যে তোমরা ইংলিশ চুজ করতে পারো। ইভেন আর আমি কাউকেই বলবো না যে তুমি ইংলিশ চুজ করো। এবার তুমি যদি করো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। কেন এমন কথা কেন বলছেন স্যার? তার কারণ দেখো, লাস্ট 2023 যদি তুমি প্রশ্ন দেখো, বা 22-এর প্রশ্ন দেখো, 23-এর প্রশ্ন তো অত্যন্ত ফ্ল্যাট হয়েছে। যদি তুমি 23-এর প্রশ্ন সুন্দর, তার মধ্যেও কিছু প্রশ্ন ছিল, বা 22-এর প্রশ্ন তুমি যদি দেখো, সেখানে কিন্তু 40% প্রশ্ন তোমাকে কিন্তু কি করতে হবে, অ্যাপ্লিকেশন টাইপ প্রশ্ন, তোমাকে কিন্তু নিজেকে গুছিয়ে লিখতে হবে। 100% কন্টেন্ট তোমাকে সাপোর্ট দেবে, আমি তোমাকে সাপোর্ট দেব, এই প্ল্যাটফর্ম তোমাকে সাপোর্ট দেবে, কিন্তু তোমাকে নিজেকে রেডি করতে হবে। সেখানে কেউ যদি সাবলীল হয় যে আমি বাংলায় ভালো লিখতে পারি বা ইংলিশে ভালো লিখতে পারি, কারণ সাবজেক্টটা অনেকের কাছে হয়তো নতুন, তো সেক্ষেত্রে আমি কিন্তু পরিষ্কারভাবে সাবজেক্টটা বাংলা যাব বা ইংলিশে যাব, এরকম অনেক, এরকম আমরা, অর্থাৎ স্ট্র্যাটেজি, ল্যাঙ্গুয়েজ চুজের যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি কিন্তু প্রথম থেকে আমি দুটো নোট ইয়ে করে রেখে দিলাম, নিজের কাছে নিয়ে রেখে দিলাম, এটা কিন্তু একটা অ্যাসপিরেন্টের স্ট্র্যাটেজি না। একটা অ্যাসপিরেন্টের স্ট্র্যাটেজি আমাকে কিন্তু কি করতে হবে, ফোকাস করতে হবে। হয়তো আমি সেটাকে সময় নিতে পারি, একটা দুটো ক্লাস সময় নিতে পারি, একটা দুটো নোট আমি সময় নিতে পারি, বোথ সাবজেক্ট, বোথ ল্যাঙ্গুয়েজের, কিন্তু আমাকে তাড়াতাড়ি কি করতে হবে, তোমার সেই স্ট্র্যাটেজিটা সেট করতে হবে। কারণ বলে দিচ্ছে, তুমি যদি বাংলায় লেখো, তাহলে কি লিখতে হবে, কোনো এনি কাইন্ড অফ টার্মিনোলজি তুমি কিন্তু ব্যবহার করতে পারবে না। কিসে? ইংলিশে। যেমন এই অ্যানথ্রোপোলজি শব্দটাও তোমাকে কিভাবে লিখতে হবে, দেখো, এই অ্যানথ্রোপোলজি শব্দটাও কিন্তু তোমাকে লিখতে হবে
হয় তুমি লেখো নৃবিজ্ঞান, না হলে তুমি এইভাবে লেখো অ্যানথ্রোপোলজি। অর্থাৎ দুটোই কিন্তু তুমি লিখতে পারো। তো সেক্ষেত্রে অবশ্যই সেই জিনিসটা মাথায় রাখবো যে আমি ল্যাঙ্গুয়েজ কি চুজ করব। আচ্ছা, চলে আসি আমাদের 3 নম্বর যে কনসেপ্ট, সেখানে পরিষ্কারভাবে বাংলা যারা লিখছো তারা কি কি করতে পারো। কি করতে পারো? ডেফিনেশনটা লিখতে পারো। ডেফিনেশনটা তুমি লিখতে পারো যদি কোনো স্কলার্স ডেফিনেশন হয়। অর্থাৎ তুমি ডেফিনেশন লিখছো কোনো বিজ্ঞানীর ডেফিনেশন, সেটা ম্যাকাইভার পেজ হতে পারে, সেটা ইবি টাইলার হতে পারে, ঠিক আছে? অর্থাৎ আমরা বিভিন্ন যে বিজ্ঞানীদের তাদের যে স্টেটমেন্ট লিখি, সেই স্টেটমেন্ট লেখার ক্ষেত্রে কোট আন কোট তার যে বক্তব্যটাকে তুলে ধরার চেষ্টা করি, সেইটা কিন্তু পারমিট করে কি তুমি ইংলিশে লিখতে পারো। নাম্বার, সংখ্যা 1 2 3 4 5 6, কোনো সাল নাম্বার, এই যে 206 তোমরা লিখেছো সেটাও কিন্তু তোমরা লিখতে পারো। স্কলার্স নেম, এই যে আমরা স্কলার্স নেম বললাম, নানান ধরনের আমাদের ভারতবর্ষের যে প্রতিকৃত নৃবিজ্ঞানের যে প্রতিকৃত শরৎচন্দ্র রায়, বা আমাদের যে নৃবিজ্ঞান যে ইন্ট্রোডিউস হয়েছিল ভারতবর্ষে, কিভাবে কিভাবে ইন্ট্রোডিউস হয়েছিল কারোর কি জানা আছে? অর্থাৎ ভারতীয় প্রেক্ষাপটে নৃবিজ্ঞানের যে সূচনা, এটা অ্যাজ এ এথনোগ্রাফি হিসেবে শুরু হয়েছিল। হার্বার্ট হোপ রিজলে, আমরা হিস্ট্রিতে অনেকেই তোমরা নাম শুনেছো বা পড়েছো, তিনি কিন্তু স্বাধীন ভারতের জাতি বর্গীকরণ করেছিলেন, অর্থাৎ রেসিয়াল ক্লাসিফিকেশন। আমাদের স্যার race, আবার বলুন এটা। স্যার ভারতে কিভাবে শুরু হয়েছিল এটা আবার বলুন। এথনোগ্রাফিক্যাল আমাদের অ্যানালাইসিস, অর্থাৎ এথনো কথার অর্থ হচ্ছে জাতি, এথনোগ্রাফিক স্টাডি কে করেছিল? হার্বার্ট হোপ রিজলে, এইচ রিজলে, 1871। সেই সময় থেকে কিন্তু তিনি সার্ভে করতে শুরু করেছিলেন। এবং এই সার্ভেটার ক্ষেত্রে কেন এটাকে ইম্পর্টেন্স দেওয়া হয়? কারণ এই সার্ভেটা এসআইআর এর মতো কিন্তু সার্ভে না। এই সার্ভেটা কিরকম? দ্য স্টাডি রিগার্ডিং দ্য অ্যানথ্রোপোমেট্রিক্যাল মেজারমেন্ট, মানে এই যে তোমার যে অধ্যয়ন করা হচ্ছে, যে এথনোগ্রাফিক যে স্টাডি করা হয়েছে, সেই স্টাডির ক্ষেত্রে তাদের কাজগুলো ছিল নৃবৈজ্ঞানিক দৃষ্টিকোণে, এবং সেখানে মেজারমেন্ট করা হতো। সেখানে কি থাকতো? ইনস্ট্রুমেন্ট থাকতো। সেই ইনস্ট্রুমেন্ট থেকে মেজারমেন্ট করে স্পেসিফিক সেই জাতির একটা ক্রাইটেরিয়া তৈরি করা হয়। যেমন কখনো বলা হচ্ছে চওড়া মাথার জাতি, কখনো বলা হচ্ছে লম্বা মাথার জাতি, কখনো বলা হচ্ছে সংকীর্ণ বা ছোট মাথার জাতি। এভাবেও আমরা জাতিকে, অর্থাৎ কোন গ্রুপকে কি করতে পারি? ক্যাটাগরাইজ করতে পারি। সেটা দেখিয়েছিলেন কে? হার্বার্ট হোপ রিজলে বা এইচ রিজলে, যেটার সূচনা কিন্তু, যেটার অর্থাৎ কার্যক্রমের মধ্যে দিয়ে নৃবৈজ্ঞানিক যে সচেতনতা বা চেতনা ভারতবর্ষের এই ইতিহাসে কিন্তু ঢুকে যায়। তারপর আমরা জানি যে 1920 অর্থাৎ 1920 কলকাতা ইউনিভার্সিটি, আমাদের ভারতবর্ষের প্রথম ইউনিভার্সিটি হচ্ছে কলকাতা ইউনিভার্সিটি। সেই কলকাতা ইউনিভার্সিটিতে স্নাতকোত্তরে এই সাবজেক্টটাকে কি করা হয়? অর্থাৎ তোমার সংরক্ষিত করা হয়। পরবর্তীকালে 1936 বঙ্গবাসী কলেজ, ফার্স্ট বঙ্গবাসী কলেজ কি করছে? এই সাবজেক্টটাকে নিয়ে পড়াশোনা করে। আমি যেখান থেকে পড়াশোনা করেছি, এই বঙ্গবাসী কলেজ থেকেই আমি অ্যানথ্রোপোলজি নিয়ে। তো বঙ্গবাসী কলেজ হচ্ছে ফার্স্ট কলেজ যেটা স্নাতকোত্তরে 1936 সালে শুরু হয়েছিল এই অ্যানথ্রোপোলজি সাবজেক্টটা অ্যাজ এ গ্র্যাজুয়েট ডিগ্রি কোর্সে। যাই হোক, সেগুলো পরের ব্যাপার। কেন পরের ব্যাপার? নিশ্চয়ই না, কারণ আমাদের এগুলো পড়তে হবে। অর্থাৎ এই যে কলোনিয়ালিজম এন্ড অ্যানথ্রোপোলজি রিগার্ডিং দা বা অন দা কনসেপ্ট অফ ইন্ডিয়া, সেটাও কিন্তু তোমাকে পড়তে হবে।
এইগুলোই ঘুরে ফিরে আসবে সেগুলোর মধ্যে। তো যাই হোক, আমরা প্লেস, বায়োলজিক্যাল নেম, অর্থাৎ আমাদের বায়োলজিক্যাল নেম কার কার জানা আছে বলো? আমাদের বায়োলজিক্যাল আইডেন্টিটি কি? এখানে অনেকের আইডেন্টিটি দেখছি। Homo sapiens sapiens. হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স, হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স, ভেরি গুড। আচ্ছা, হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স হচ্ছে আমাদের বায়োলজিক্যাল আইডেন্টিটি, ঠিক বলেছে? তাহলে এই যে হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স, যারা এটা কি কোনো জেন্ডার বায়াসড কোনো গ্রুপ? তা কিন্তু না, এরা কিন্তু স্পেসিফিক্যালি কমপ্লিট তোমার হচ্ছে একটা বায়োলজিক্যাল আইডেন্টিটি। যেমন আমরা সেই ছোটবেলায় পড়েছিলাম লেবিও রোহিটা, মানে কি? রুই মাছ। এবার সেটা রুই মাছটা নারী রুই মাছ, মানে তোমার হচ্ছে মেল রুই, ফিমেল রুই, ঘেঁষো রুই, আমেরিকান রুই। আমেরিকান রুইয়ের আবার যদিও স্পেসিফিক ইয়ে রয়েছে, তোমার ক্যারেক্টার্স রয়েছে, এই আইডেন্টিটি রয়েছে। যাই হোক, তো পরিষ্কারভাবে আমরা কিন্তু আমাদের একটা বায়োলজিক্যাল আইডেন্টিটি রয়েছে, এবং সেই ধরনের যে ক্যারেক্টার গুলো আমরা পড়বো বা আমাদের পড়াশোনার মধ্যে পড়বে, সেগুলোও কিন্তু আমরা ইংলিশে লিখতে পারি। এবার কমপ্লিটলি তোমার উপর নির্ভর করছে তুমি কোন ল্যাঙ্গুয়েজটা চুজ করবে। বোঝা গেল এই বিষয়টা? এবার চলে আসি আমাদের নেক্সট ফেজ, যেটাকে বলা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট ফেজ, অর্থাৎ তুমি সিলেবাসটাকে ভাই কিন্তু অবশ্যই কি করো, খুব গুরুত্বের সাথে দেখবে। আগে ওই 30টা 40টা, প্রথমেই আমি বলে দিই, অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, স্যার কটা প্রশ্ন মুখস্থ করতে হবে? এই প্রশ্নের উত্তর আমি যখন পড়ানো শুরু করেছিলাম 2014 সাল থেকে, সেই সময়ও কাউকে উত্তর দিইনি, আমি এখনো কাউকে উত্তর দেবো না। WBCS কি করেছে? একটা সিলেবাস দিয়ে দিয়েছে, তোমরা সাইটে পাবে, ফর্ম ফিল আপ হচ্ছে, সেই সাইটের সিলেবাসটাকে আমি ডেকোরেট করে সাজিয়ে দিয়েছি। সেটাকে তোমরা ইয়ে করে নিতে পারো, তোমাদের প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করে নিতে পারো, বা তোমরা ওখান থেকেও রেডি নিয়ে রাখতে পারো। অর্থাৎ তোমাকে সিলেবাসটা তোমাকে কিন্তু অবশ্যই দেখতে হবে, কারণ পেপার 1 আর পেপার 2 কতগুলো নির্দিষ্ট বিষয় তোমাকে কিন্তু পড়াশোনা করতে হবে। যেখানে পেপার 1-এর যে তোমার চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টার হচ্ছে 1 থেকে 18টা চ্যাপ্টার তোমার কিন্তু রয়েছে। পেপার 2 অর্থাৎ এই 18টা চ্যাপ্টার পড়াশোনা করে তুমি 200 নাম্বারের পরীক্ষা দেবে। আবার পেপার 2-এ তোমার রয়েছে দেখো 10টা চ্যাপ্টার, এই 10টা চ্যাপ্টার পড়াশোনা করে তুমি 200 নম্বরে পরীক্ষা। তাহলে এত কম কেন স্যার? এবার কম বা বেশি কিন্তু এখানে জায়গা নেই, এখানে হচ্ছে তুমি যখন 18টা চ্যাপ্টার কমপ্লিট করবে, তখন দেখবে পেপার 2 এর ম্যাক্সিমাম চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে, কারণ অনেকটা রিলেশন রয়েছে একে অপরের সাথে, যেটা কিন্তু আমরা অবশ্যই একসাথে আলোচনা করে ফেলতে পারি। ঠিক আছে? তো সিলেবাস স্টাডি বা সিলেবাস বেস স্টাডি হচ্ছে যে কোনো অ্যাসপিরেন্টের, যে কোনো অপশনাল সাবজেক্টের, শুধুমাত্র আমি আমার বলছি না, যে কোনো অপশনাল সাবজেক্টের কিন্তু একটা গ্রেট স্ট্র্যাটেজি হতে পারে, সে যদি সিলেবাস বেস করে পড়াশোনা করে যায়। কারণ আজ পর্যন্ত পিএসসি সিলেবাস বহির্ভূত কোনো প্রশ্ন করেনি, প্রশ্ন করার প্রয়োজনও পড়বে না, যে পরিমাণ সিলেবাস রয়েছে। এই হয়ে গেল আমাদের কিন্তু বেসিক কনসেপ্ট অফ সাবজেক্ট, বা সরি আমাদের অপশনাল সাবজেক্ট। ঠিক আছে? এবার এই সাবজেক্টটা কি, সেই সাবজেক্টটার বিষয়ে যদি আমরা কিছুক্ষণ আলোচনা করি, অর্থাৎ সাবজেক্ট অফ অ্যানথ্রোপোলজি এর মধ্যে কি রয়েছে, কি বিষয়। এই যে কনসেপ্ট, যেটাকে বলা হচ্ছে অ্যানথ্রোপোলোগস, ঠিক আছে, অ্যানথ্রোপোলোগস বা অ্যানথ্রোপোলজিয়া বা অ্যানথ্রপস যদি আমি টার্মটাকে নিই,
যার অর্থ কি? যার অর্থ হচ্ছে মানুষ। কি ধরনের মানুষ? মানুষের কি কোনো প্রকৃতি রয়েছে, প্রকারভেদ রয়েছে? অর্থাৎ মানুষের প্রকৃতি বা প্রকারভেদ কিন্তু সে অর্থে নেই। মানুষ অর্থাৎ একটু আগে যে বলল, দ্য স্টাডি অফ হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স, দ্য স্টাডি অফ হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স, বা স্টাডি অফ, তুমি বায়োলজিক্যালি যখন এক্সপ্লেন করছো তখন সোশ্যালি এক্সপ্লেন করো, স্টাডি অফ হিউম্যান। তাই এটাকে সোশ্যালিও কিন্তু এক্সপ্লেন করা যায়। তাহলে দেখো, আমরা সাবজেক্টটার বিষয়বস্তু থেকেই সাবজেক্টটা কি সেটা কিন্তু অবগত হতে শুরু করেছি। তাহলে স্টাডি অফ হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স, এটা আমি কমপ্লিটলি বললাম বায়োলজিক্যাল কনটেক্সটে। বায়োলজিক্যাল কনটেক্সটে তো বলতেই হবে, কারণ হিউম্যান একটা বায়োলজিক্যাল অ্যানিমাল। মানুষ কি? মানুষ হচ্ছে একটা জৈবিক প্রাণী। যেমন অন্যান্য প্রাণীদের অস্তিত্ব পৃথিবীতে রয়েছে, বা জীবেদের অস্তিত্ব পৃথিবীতে রয়েছে, তাদেরকে লিভিং বিংস আমরা বলে থাকি, তেমনি হিউম্যান অলসো ওয়ান কাইন্ড অফ লিভিং বিংস। এবং এই লিভিং বিংস এর একটা ফিজিক্যাল তোমার মরফোলজি রয়েছে, যে মরফোলজির মধ্যে আমরা ইন্টারনালি এক্সপ্লেন করতে পারি, যেটাকে স্কাল বলে থাকি, এক্সটার্নালি হেড, তারপর আমাদের ভার্টিব্রাল কলাম বা মেরুদণ্ড, ঠিক আছে, আমাদের যে ট্রাঙ্ক রয়েছে, অর্থাৎ সেই ভার্টিব্রাল কলাম, রিবস এটসেট্রা এটসেট্রা নিয়ে, অর্থাৎ একটা কিন্তু স্ট্রাকচার রয়েছে। সেই স্ট্রাকচারটাকে আমরা কি বলে থাকি? অর্থাৎ দ্য স্টাডি অফ হিউম্যান অ্যানাটমি। আমরা কিন্তু প্রত্যেকেই সেই বিষয়টা সম্পর্কে জানি বা অবগত। এই যে একটু আগে আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, 206টা হাড়, এবং এগুলোও কিন্তু আমাদের আলোচ্য বিষয়। যে আলোচ্য বিষয় না তা না, তুমি যখন সিলেবাসে দেখবে 2.3, তখন দেখো কেন সুন্দর করে লেখা রয়েছে কনসেপ্ট অফ এভলিউশনারি বায়োলজি, স্কেলিটাল চেঞ্জ, স্কাল, ভার্টিব্রাল কলাম, পেলভিস, পেলভিক গার্ডেল বা পেলভিস, হিন্ড লিম এটসেট্রা এটসেট্রা। অর্থাৎ তোমাকে কিন্তু পড়তে হবে। তাহলে এই বিষয়গুলো কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে, যে নৃবিজ্ঞান যে বিষয়বস্তুটা, সেই বিষয়বস্তুটাকে একটা কিন্তু বায়োলজিক্যাল অ্যাসপেক্টে স্টাডি করতে, ঠিক আছে। নেক্সট কনসেপ্ট হচ্ছে স্টাডি অফ হিউম্যান। হিউম্যান অর্থ মানুষকে স্টাডি করা। মানুষ, মানুষ কথাটির সাথে একটা তার সাংস্কৃতিক প্রেক্ষাপট বা ব্যবহারিক প্রেক্ষাপট, অর্থাৎ আমরা অনেক সময় সোশ্যালি এটাকে বলি না মান অ্যান্ড হুশ। মান মানে কি রয়েছে? তার মর্যাদা, স্ট্যাটাস, বা তার পরিচিতি, আত্মপরিচিতি, যার সাথে রিলেটেড কি। আমরা এখানে প্রত্যেকের কিন্তু ইন্ডিভিজুয়াল আত্মপরিচিতি আছে। কেউ আদিল, কেউ ফারানা, কেউ রকি, ঠিক আছে, কেউ সুমিত, এইরকম প্রত্যেকে, জয়শ্রী, এগুলো প্রত্যেকের কিন্তু আত্মপরিচিতি আছে। এবং এই আত্মপরিচিতি প্রমাণ করছে কি? তারা কোনো না কোনো কালচারের সদস্য। তারা যদি এখন একটু লিঙ্গুইস্টিক দেখি, ভাষাগত দিক থেকে দেখি, তারা আমরা পরিষ্কার বলছি বাঙালি। এখন একটু রিলিজিয়ান দেখি, কাউকে আমরা এবার ডিভিশন করে দিচ্ছি, কাউকে বলছি হিন্দু, কাউকে বলছি মুসলিম, কাউকে বলছি খ্রিস্টান, এটসেট্রা এটসেট্রা। অর্থাৎ কালচারালি আমরা দেখছি আমাদের যে স্টাডিটা অনেক, অর্থাৎ সেগ্রিগেশন রয়েছে, অর্থাৎ অনেক বিভাজন রয়েছে। এবং সেই বিভাজনের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু রিপ্রেজেন্ট করছে কাকে? আমাদের কালচারকে। তাহলে সংস্কৃতি পড়তে হবে। সেই হিসেবে আমাদের দেখো 9 নম্বর যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারে রয়েছে দ্য থিওরিজ কনসেপ্ট অফ কালচার অ্যান্ড সোসাইটি। সবার সোসাইটি কি এক? নিশ্চয়ই এক না। আজকে তোমরা ভারতবর্ষের মধ্যে যে সোসাইটিতে রয়েছে, সেই সোসাইটিকে আমরা নানা ধরনের প্রেক্ষাপটে বিশ্লেষণ করতে পারি, অ্যাকর্ডিং টু ডিসেন্ট, বংশানুক্রমে বিভাজন করতে পারি। কি বলবো?
প্যাট্রিলিনিয়াল ডিসেন্ট অর ম্যাট্রিলিনিয়াল ডিসেন্ট, ভারতবর্ষে যেটা দেখতে পাওয়া যায়। আমরা প্রত্যেকে, আমরা হিন্দু, আমরা মুসলিম, আমরা খ্রিস্টান, যারা আমরা প্যাট্রিলিনিয়াল ডিসেন্টের মধ্যেই কিন্তু রয়েছে। আবার আমাদের অনেক নেটিভ ইন্ডিয়ান রয়েছে, অ্যাবরিজেন্স রয়েছে, আমাদের ভারতের আদি বাসিন্দা যারা রয়েছে, তারা প্রোটো অস্ট্রালয়েড গ্রুপের হতে পারে, তারা নিগ্রয়েড গ্রুপের হতে পারে, তারা মঙ্গোলয়েড গ্রুপের হতে পারে, তারাও কিন্তু এই প্যাট্রিলিনিয়াল ডিসেন্টকে ফলো করে। আবার অনেকে আছে যারা প্যাট্রিলিনিয়াল ডিসেন্টকে ফলো করে না, তারা আবার ম্যাট্রিলিনিয়াল ডিসেন্টকে ফলো করে। তাহলে সোসাইটিতে, অর্থাৎ আমাদের যে সমাজে কালচার বা সংস্কৃতি, এই বিষয়টা কিন্তু নট এ ফিক্সড কনসেপ্ট বা ফিক্সড একটা প্রোগ্রাম। ইট ইজ অলওয়েজ চেঞ্জিং অ্যান্ড চেঞ্জিং, ইট ইজ এ ডাইনামিক প্রসেস। এটা একটা গতিশীল বা সঞ্চারণশীল প্রক্রিয়া। সমাজের মধ্যে এর প্রতিফলন বা রিফ্লেকশন লক্ষ্য করা যায়। তাই বলে দিচ্ছে যে তোমাকে পড়তে হবে কাকে? সংস্কৃতিকে পড়তে হবে, সভ্যতাকে পড়তে হবে। তোমাকে পড়তে হবে কাকে? অর্থাৎ তোমাকে পড়তে হবে পরিবার, বিবাহ, আত্মীয়তা, সম্পর্ক, অর্থাৎ উত্তরাধিকার সম্পর্ক তোমাকে পড়তে হবে। অর্থাৎ তোমার সমাজ এবং সংগঠন, সেই সমাজ সংগঠন তোমার কিন্তু এই হিউম্যান বিহেভিয়ারের বা যে সোশ্যাল অ্যানথ্রোপোলজির বা কালচারাল অ্যানথ্রোপোলজির, এগুলো কিন্তু আমাদের একটা পার্ট, আমরা কিন্তু আলোচনা করব। এবং আবার আমাদের বেশ কিছু পার্ট রয়েছে যেটা জেনারেল সেন্সে আমরা দেখবো, অর্থাৎ আমাদের ইকোনমিক আইডিওলজি, পলিটিক্যাল আইডিওলজি, রিলিজিয়াস আইডিওলজি, এগুলোকেও কিন্তু আমাকে পড়তে হবে। এগুলোকেও কিন্তু আমাদের পড়াশোনার মধ্যে রাখতে হবে, যেগুলোর মধ্যে দিয়ে হিউম্যান বিহেভিয়ারাল অ্যাপ্রোচকে কি করা যায়, স্টাডি করা যায়। তাহলে দেখো যে এই যে আমরা স্টাডি করলাম যে অ্যানথ্রপস বা অ্যানথ্রোপোলজি, যে মানুষ, সেই মানুষকে তুমি কখনোই বলতে পারো না যে মানুষ অনলি অ্যানিমাল। ইটস সোশ্যাল অ্যানিমাল, সামাজিক প্রাণী। অর্থাৎ আমাদের যে সামাজিকতা, আমাদের যে অর্থাৎ কর্মকাণ্ড, যার সাথে জৈবিক বৈশিষ্ট্য সংযুক্ত থাকলেও সেটা কিন্তু আর 5টা অ্যানিমালদের থেকে কমপ্লিটলি ডিফারেন্ট। আজকে পৃথিবীতে যে আমরা জানি যে সময় আমরা অবস্থান করছি বা যে সময় আমাদের উদ্ভব হয়েছে, সেই ফেজটাকে বলা হয় সিনোজোইক এরা। এবং তারও কিন্তু ডিভিশন রয়েছে। কিসে? পিরিয়ডসে ডিভিশন আছে এবং ইপকেও ডিভিশন আছে। যদি আমরা ইপক স্টেজে দেখি, অর্থাৎ 65 মিলিয়ন বেসে যদি দেখি, কি হয়েছে? চেঞ্জেস এসছে। এবং সেই চেঞ্জেসটাও আমরা কিন্তু কি করি? আমরা কিন্তু আমাদের পড়াশোনার আলোচ্য বিষয়, এই যে সেই বিষয়বস্তু, তোমরা কিন্তু সেটা দেখেছো। অর্থাৎ মানুষ হঠাৎ করেই কিন্তু সে সভ্য হয়ে যায়, তাদেরকে আমরা মানুষ বলতে পারিনি। মানুষের উৎপত্তি এবং তার অস্তিত্বর যে পর্যায়ক্রম, সেই পর্যায়ক্রম কিন্তু দীর্ঘ সময়, অর্থাৎ প্যালিওসিন, ইওসিন, অলিগোসিন, মায়োসিন, প্লায়োসিন, প্লিস্টোসিন, অ্যাট প্রেজেন্ট হলোসিন। অর্থাৎ 65 মিলিয়ন ইয়ার্স থেকে আজকে 2025 অফ 9th ডিসেম্বর আজ পর্যন্ত আমরা যে রয়েছি, যে লাইন অফ তোমার হচ্ছে এভলিউশন, যেখানে এই বিবর্তন আমাদের দেহ গঠন, আমাদের সাংস্কৃতিক কার্যকলাপের নানাবিধ পরিবর্তন করেছে। এই যে স্টাডিটা, এই যে কমপ্লিট যে স্টাডিটা, সেটাও কিন্তু আমাদের করতে হবে কি হিসেবে? অ্যাজ এ প্যালিও অ্যানথ্রোপোলজি হিসেবে। তারপরে মানুষকে তুমি শুধুমাত্র তার লিভিং বিংস দিয়ে জানছো না, তোমার অস্তিত্ব দিয়ে জানছো না, মানুষকে জানছো তার অতীত অবস্থা থেকে। তোমার সেগুলো পড়তে হবে। মানুষকে জানছো
তার বর্তমান ফিজিওলজিক্যাল মরফোলজি দিয়ে, মানুষকে জানছো তার সাংস্কৃতিক কর্মকাণ্ড দিয়ে, মানুষকে আর একটা বিষয় দিয়ে জানছো, যেটা আমরা প্রথমেই শুরু করেছিলাম, অর্থাৎ এই যে ফেজটা আমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছি, এই যে বিবর্তন, সেই বিবর্তন মানুষ, যেহেতু আমাদের এখন বর্তমান প্রেক্ষাপটে যদি আমরা বিশ্লেষণ করি যে মানুষ শুধুমাত্র যে জৈবিক বস্তু তা না, সে কিন্তু জৈব সামাজিক বস্তু। তাহলে মানুষ যখন উৎপত্তি হয়েছে, তার কি হঠাৎ করে কোনো জৈবিক পরিবর্তন হয়েছে? তার বিরাট বড় একটা লেজ ছিল, সে লাফি লাফি বেড়াতো, আম খেয়ে বেড়াতো, জাম খেয়ে বেড়াতো। হনুমান, হনুমান আমরা ভগবান হিসেবে আমরা হনুমানকে মানি, হনুমান থেকে আমরা সৃষ্টি হয়েছি। এগুলো কমপ্লিটলি এরর অ্যাকর্ডিং টু অ্যানথ্রোপোলজি, যার সাথে কোনো সম্পর্ক কিন্তু নেই। কি কেন নেই? কে দিচ্ছে? এভিডেন্স বলছে। উই হ্যাভ নো টেল হ্যাভ প্রেজেন্ট ইন দ্য প্রিভিয়াস ইয়ার। আমাদের কোনো এভিডেন্স আমরা পাইনি যেখানে কক্সিজিয়াল এক্সটেনশন আছে। আমরা অনেক বই আমরা পড়েছি যে আমরা বানরের পূর্বপুরুষ, উত্তর পুরুষ, সরি, বানর হচ্ছে আমাদের পূর্বপুরুষ, আমাদের লেজ ছিল কমপ্লিটলি। তোমরা যারা ক্লাস করবে ভবিষ্যতে বা যারা করবে না, একটা কমপ্লিট মেসেজ তোমাদের কাছে আমি দিয়ে দিচ্ছি যে কোনোদিন আমাদের লেজ ছিল না। আমাদের যেটা ছিল সেটা কক্সিস। সেই কক্সিস বা কক্সিজিয়াল এক্সটেনশন অন্যান্য যারা কোয়াড্রুপেড অ্যানিমাল রয়েছে, যারা চতুষ্পদী রয়েছে, তাদের কিন্তু কক্সিজিয়াল এক্সটেনশন আছে, কিন্তু আমাদের কক্সিজিয়াল এক্সটেনশন নেই। অর্থাৎ কক্সিজিয়াল পোর্শন আছে, যেটা কি করে? হেল্প করে আমাদের 25th ভার্টিব্রিকে, যার নাম কি স্যাক্রাম। স্যাক্রাম কোথায় থাকে? আমাদের পেলভিসের মধ্যে অবস্থান করে, ডিউ টু দ্য চাইল্ড বিয়ারিং ক্যাপাসিটি। মাতৃজঠরকে সুরক্ষা প্রদানের জন্য সহায়তাকারী যে আমাদের ভার্টিব্রি, 25th ভার্টিব্রি, যার নাম স্যাক্রাম, সেই স্যাক্রামের সাথে যুক্ত থাকে কক্সিস, যেটা আমাদেরকে কিছুটা সাহায্য করে। তা বলে আমাদের কোনো লেজ ছিল না। আমরা কেন? আমরা এই যে এভিডেন্স গুলো দেখতে পাচ্ছি চোখের সামনে, সেই এভিডেন্স গুলোতে আমরা সেই কক্সিজিয়াল এক্সটেনশন কারোর ক্ষেত্রে পাইনি। আমরা প্রথম যে ছবিটা দেখছি, সেই ছবিটার টাইম স্প্যান যে ঝুঁকে আছে, স্টুপিং হয়ে আছে, তার টাইম স্প্যান 3.6 মিলিয়ন ইয়ার্স বিফোর প্রেজেন্ট, বা 4 মিলিয়ন, মানে 40 লাখ বছর। তাহলে 40 লাখ থেকে 40,000 সামনে যে দাঁড়িয়ে আছে, যে বলছিল হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স, স্যার হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স আজকে আসেনি, আজ থেকে 5,000 বছর আগে আসেনি, আজ থেকে 40,000 বছর আগে হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স ইভলভ করে গেছে পৃথিবীতে। তাহলে 40 লক্ষ বছর থেকে 40,000, মানে টাইম স্প্যানটা তুমি দেখো, সেখানে আমাদের হাতে কোনো এভিডেন্স নেই। কেউ আমাকে এভিডেন্স বের করে এনে দিতে পারবে না যে স্যার আমার অমুক স্পিসিসে লম্বা একটা বড় লেজ ছিল, সে লেজ নড়ে বেড়াতো। যেটা ছিল সেটা মাঙ্কি গ্রুপের। আমরা তো অনেক দূরে, এপেদেরই কোনো লেজ ছিল না। আমাদের যাদেরকে বলা হয় যে ক্লোজেস্ট বায়োলজিক্যাল কিন, আমাদের যে কাছের আত্মীয়, কাদেরকে বলা হয়? এপদেরকে বলা হয় শিম্প্যাঞ্জি, ওরাংওটাং। আমরা অনেক সময় যে দেখি, এই যে তোমরা দেখেছো এপ, তোমরা দেখেছো, এরা হচ্ছে এপ। এদেরকেও আমাকে পড়তে হবে। অর্থাৎ কমপ্লিট আমাকে স্টাডি করতে হবে এই সাবজেক্ট সম্পর্কে, যেখানে মানুষ ওরিয়েন্টেড স্টাডি, হিউম্যান ওরিয়েন্টেড স্টাডি। তাহলে হিউম্যানের প্রত্যেকটা প্রেক্ষাপট আমরা যদি দেখি বা আমরা যদি লিখি, তাহলে আমরা কি ধরে তুলে ধরবো? এখানে আমরা অবশ্যই যে বিষয়টা তুলে ধরবো, মানুষ পূর্বাবস্থা, উত্তরাবস্থা
সংস্কৃতি, প্রাগৈতিহাসিক সংস্কৃতি এবং এইটাই। আর আমাদের রয়েছে ভাষাগত সংস্কৃতি, খুব সামান্য। এই হচ্ছে আমাদের প্রেক্ষাপট। কিসের প্রেক্ষাপট? নৃবিজ্ঞানের প্রেক্ষাপট। এবং এটার ওপরেই নির্ভর করছে এই যে ইন্ট্রোডাকশন অফ অ্যানথ্রোপোলজি, যেটা আমরা আলোচনা করলাম, বেসিক কনসেপ্ট আলোচনা করলাম। এরপর আমরা সাবজেক্টে ঢুকবো হয়তো নেক্সট ক্লাস থেকে। তো সেক্ষেত্রে আমরা এবার কিন্তু 2, 3, 4, 5, 6 করে কমপ্লিট যে সিলেবাস কি রয়েছে এবং সেই সিলেবাসকে কি করে, তার কি স্কোপ রয়েছে, কি রেলেভেন্স রয়েছে, আমরা কিন্তু প্রত্যেকে স্টাডি করতে করতে এগোবো। ব্যাস, আজকে আমার দিক থেকে আমি ক্লোজ করলাম। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই আমাকে প্রশ্ন করো। কোনো প্রশ্ন থাকলে, কোনো ডাউট থাকলে অবশ্যই প্রশ্ন করো। স্যার বলছি যে এই নোটস গুলো কি আপনি আলাদা করে দেবেন আমাকে, পিডিএফ করবো না আমরা বই পড়েই জিনিসটা বুঝবো? অবশ্যই সেটা প্রোভাইড করা হবে এবং তোমরা যে প্ল্যাটফর্ম ইউজ করছো সেই প্ল্যাটফর্মের সাথে তোমরা কথা বলে নিও, ঠিক আছে? আচ্ছা। ডেফিনেটলি পিডিএফ ফরম্যাটেই যাবে। ডেফিনেটলি তুমি বই কি পড়বে, তোমাকে যদি এখন যদি বইয়ের কথা বলি, তোমাকে আমি, তুমি যদি বাংলা নাও, বাংলা অবশ্যই একটা বই বলবো। ইংলিশের ক্ষেত্রে প্রচুর বই থাকে, প্রচুর বই রয়েছে। সেক্ষেত্রে আমি কটা সাজেস্ট বাংলাই করবো বলো? বলো। বাংলাতেই লিখবো। বাংলাতে যদি করো, রেবতী মোহন সরকার, তার 3খানা ভার্সান রয়েছে, সেটা ব্যবহার করতে পারো। খুব ভালো বই। তাছাড়া অন্য কোনো বই কিনবে না, কারোর বই কিনবে না, রেবতী মোহন সরকার। আচ্ছা আচ্ছা। আর বলছি যে মানে কিভাবে সেটআপটা কিভাবে করবেন, যে আপনি অনেকগুলো প্রশ্ন দিয়ে দেবেন, আমরা কি কোনোদিন এক্সাম দেবো আমি বা কিভাবে? না 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 না, একদম না। আমি যেটা আমাকে জানানো হয়েছে, বলা হয়েছে, সিলেবাস ধরে আমাকে জিনিসটাকে ক্লিয়ার করা। প্রশ্ন ওরিয়েন্টেড স্টাডি এটা না ভাই। কারণ আচ্ছা। এখানে গিয়ে তোমার যদি ওই বললাম যে এখন যে ধরনের কোশ্চেন অ্যান্সার আসছে, বা তোমরা যখন প্রশ্নপত্র দেখবে তাহলেই বুঝতে পারবে, যেটা তোমার যদি কমপ্লিট সাবজেক্ট কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তাহলে হুম। কোথাও না কোথাও ল্যাগ থেকে যাবে এবং ফিরে আসতে হবে। আচ্ছা। বোঝা গেছে? এখানটা মানে আপনার ক্লাসটা থেকে আমরা জিনিসটাকে টোটালি বুঝবো যে কিভাবে কি হচ্ছে না, টোটাল ডেফিনেটলি সিলেবাসটা কি হচ্ছে, ডেফিনেটলি এটা বুঝে এবং করতে হবে। মানে এবং যে টান কোনো অপশনাল ব্যাপারটা জানা সাবজেক্ট আজকে ব্যাপার। এগোতে গেলে আমাকে বুঝে করতে হবে। মুখস্থ বিদ্যার দ্বারা হুম। পসিবল না। না না, একদম একদম অবশ্যই ঠিক। মুখস্থ করতে হবে। মুখস্থ বিদ্যা দ্বারা পসিবল না কথাটা আমি সে অর্থে বলতে চাইনি। তোমাকে অবশ্যই সেটা মুখস্থ করতে হবে, কারণ তোমাকে লেখার জন্য তোমাকে কিন্তু হুম। বুঝে করতে হবে, কনসেপ্ট ক্লিয়ার আচ্ছা। করে করতে হবে। হ্যাঁ, এবার আমি বলছিলাম যে তাহলে প্র্যাকটিসটা কি আমরা কিভাবে করবো? আমাদের যে প্ল্যাটফর্ম তার সাথে কথা বলবো যে আমরা কিভাবে প্র্যাকটিস করবো, যে অবশ্যই অবশ্যই বাড়িতে অবশ্যই আমরা অবশ্যই নিজেরা করবো নাকি আপনি কোনো প্রশ্ন দিচ্ছেন এই প্রশ্নগুলো পড়ো, বা ওনারা অবশ্যই প্রশ্ন মক দিয়েছিল? টেস্টও, মক টেস্টও হ্যাঁ। বলেছে, মক টেস্টও হবে। তোমরা আচ্ছা। ওনাদের সাথে যোগাযোগ করো, কথা বলো, হুম। সেই হিসেবে আচ্ছা। ক্লাস তারা অ্যারেঞ্জ করে দেবে। হ্যাঁ, আর বলছি স্যার, এই যে মক টেস্ট গুলো কি আপনিই তো দেখবেন নাকি অন্য কেউ দেখবে আবার? ডেফিনেটলি তাহলে আমি তো দেখবো না তো কে দেখবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। আর ঠিক বলছি আছে। যে আমাদের অনেকে আছে যারা আমরা অ্যানথ্রোপোলজি সম্বন্ধে কোনো আইডিয়াই নেই। অ্যাকচুয়ালি আমাদের সাবজেক্ট ছিল না, আমরা অন্য কেউ সায়েন্স স্ট্রিম থেকে, কেউ হুম, কমার্স স্ট্রিম থেকে। তো আমাদের কাছে একদম নতুন সাবজেক্ট। হুম, এবার কিছুটা আমরা এই সিলেবাসটা দেখছিলাম, দেখে একটু কনফিডেন্ট পেলাম যে হ্যাঁ, যে সেটআপটা বলেছে, যেহেতু আমাদের বায়োলজি ছিল, তো হুম। সেই ক্ষেত্রে অনেকটা মানে সেদিক থেকে আছে। তো সেইটাই বলছি স্যার, কোনো খুব কি কোনো একটা প্রবলেমেটিক সাবজেক্ট, মানে মোটামুটি যদি ঠিকঠাক যদি ক্লাসটা করি তাহলে আশা মানে মোটামুটি হয়ে যাবে নাকি? আচ্ছা, আমি এর এর রিগার্ডিং দুটো কথা বলি। 2020 2020 2021, সরি 2021 আনিশা প্রামাণিক, আমার বহরমপুরের একটা মেয়ে, 4th হুম। র্যাঙ্ক করেছে। সাবজেক্ট কি ছিল? ইংলিশ। কি লিখেছে? বাংলা। 2021 দীপা বিশ্বাস,
বেতুয়াডাউরি বাড়ি, বেতুয়াডাউরি থেকে বহরমপুর পড়তে গেছে আমার কাছে 17-18 সালের দিকে, 18-19 সালের দিকে। বাংলায় কেমিস্ট্রি অনার্স বাংলায় লিখেছে। কাকদ্বীপে অনলাইন ক্লাসে, কাকদ্বীপে বাড়ি, তোমার হচ্ছে নাম অরিন্দম, তারও এরকম তোমার কেমিস্ট্রি ছিল, তারও কেমিস্ট্রি ছিল, বাংলায় লিখেছে। 2022 যে রিসেন্ট লাস্ট যে বেরিয়েছে, প্রসূন পাত্র ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, জয়েন্ট ভিডিও পেয়েছিল, আবার গ্রুপ এ পেয়েছে, বাংলায় লিখেছে। তো সেক্ষেত্রে অসুবিধা নেই তার। সাবজেক্ট, তারপরে ল্যাঙ্গুয়েজ, তারপরে তোমার আদার্স কিছু, কোনো কিছু ম্যাটার করে না। তোমার প্রিপারেশন, তোমার ক্লিয়ারেন্স বা কনসেপ্ট ক্লিয়ার, তোমার এফোর্ট, এগুলোই কিন্তু ম্যাটার করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, কোনো অসুবিধা হবে না। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। স্যার একটা কথা ছিল স্যার। অবশ্যই। হ্যাঁ স্যার, বলছিলাম 2024-এর যে এক্সামটা হবে তার মেন্সের জন্য এই সিলেবাস কমপ্লিট হয়ে যাবে? এটা প্ল্যাটফর্মের সাথে কথা বলো, ঠিক আছে? প্ল্যাটফর্মের সাথে কথা বলো, ডেফিনেটলি তারা তোমাদেরকে ফ্রুটফুল একটা ইয়ে দেবেই, সলিউশন দেবে। ঠিক আছে স্যার। আর কিছু? ওকে, গুড নাইট। নেক্সট ক্লাসে হোপফুলি দেখা হবে। হ্যাঁ স্যার, গুড নাইট।